আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আহ, আপনি এখন মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন তো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি আসলে যে জেলখানায় থাকাকালীন বা রিমান্ডে, আয়না ঘরে এগুলোর অনেক টর্চার গেছে শরীরের ওপরে। শরীর স্বাভাবিক হতে ডাক্তার এখনও সময় লাগবে বলে জানিয়েছে। তো ঔষধ চলছে এখনও, তো অনেক সময়, তো প্রায় 3 বছর শরীরের ওপর দিয়ে অনেক ঝড় গেছে, সেগুলো স্বাভাবিক হয়ে উঠতে আরও দীর্ঘমেয়াদী সময় লাগবে। সেই সময়টা আসলে কেমন ছিল, একটু আমি যদি পেছনের দিকে যেতে চাই, জিজ্ঞেস করি যে আপনাকে। আমার প্রথম তো 2020 সালের 21 সালের, ওটা মনে হয় মে মাসের 4 তারিখে জি। সম্ভবত, আমার বাড়ি থেকে, গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানা পাটিকাবাড়ি ইউনিয়ন ডাবিরা ভিটা গ্রামে, ঈদের পরে বাড়িতে ছিলাম। ওই সময় আমার নিয়ে আসে ডিবি থেকে, ঢাকা থেকে ওনারা যায় আমার বাড়ি, গ্রামের বাড়িটা উপরতলায় ছিলাম আমি, সরাসরি ওনারা উপরে যায়। ওখান থেকে নিয়ে আমি গাড়ির ভেতরে জিজ্ঞাসা করলাম অফিসারকে যে আমাকে ইবি থানায় নিয়ে যাবেন, যেহেতু আমাদের ইবি থানার ভেতরে ইসলামী বিশ্ববিদ্যালয়, নাকি সদর থানায় নিয়ে যাবেন কুষ্টিয়া। বলছে না, আমরা ঢাকা থেকে এসেছি, ঢাকায় নিয়ে যাব। তো এই সময় হয়তো 2টা 2:30 বাজে, ঢাকায় আসতে আসতে প্রায় রাত 12টা 1টা বেজে গেল। এসে ওনারা যে কোন জায়গায় নিল তখন আমি তো বুঝি নাই। পরবর্তীতে শুনলাম যে ওটা ডিবি অফিস, ওই যে মন্ত্রীপাড়া মিন্টু রোড, যেটা মিন্টু রোডের ওই জায়গায় মাটির নিচে যে ঘরগুলো আছে, প্রথমে আমার ওখানে নিয়ে যায়। আমি যেয়ে দেখি ছোট ছোট ঘর, অনেকগুলো মানুষ আছে। এরপরের দিন শুনলাম মামলা দিয়েছে, সন্ত্রাস বিরোধী মামলা। এরপরে আরও অনেকগুলো বিভিন্ন ধারায় মামলা দিয়ে আমার কোর্টে চালান দিল। পরের দিন পরে রিমান্ড দিল। প্রথমে মনে হয় 10 দিন চেয়েছিল, 7 দিন দিয়েছিল। রিমান্ডে কি হয়েছিল আপনার সঙ্গে? রিমান্ডে টর্চার করেছে, মানসিক এবং শারীরিকভাবে বহু টর্চারের শিকার হয়েছিলাম। কেমন, সেটা কি আমরা একটু জানতে পারি দর্শকরা, যে আসলে কি মানে ধরনের? অফিসার যেগুলো ছিল সবই তো মনে হচ্ছে যে একেবারে দলীয় পরিচয় নিয়ে থাকে সব। মানে সে ছাত্রলীগ থেকে উঠে আসা, মানে কোনো অফিসারের কোনো কাজকর্ম তাদের ভেতরে নেই। এই ধর কাট মার ধর, এইরকম আচরণ তাদের, অ্যাক্টিভিটিস ওই রকম। ওই প্রথম দিকে তো ভালোই জিজ্ঞাসা করছিল যে কি কি হয়েছে সে শুরু থেকে, কিন্তু পরবর্তীতে ওরা কিছু শিখিয়ে দেয়, প্রায় 9-10টা পয়েন্ট দেয় আমার সামনে, যে এগুলো যে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বলা লাগবে। না, এই মিথ্যা কথাগুলো বলতে পারবো না। বিশেষ করে আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, আকিজ গ্রুপের খতিব ছিলাম আমি ওনাদের কেন্দ্রীয় মসজিদের, ওই যে 8 দিন হাসপাতাল। আকিজ গ্রুপকে জড়িয়ে দেওয়া লাগবে সন্ত্রাসী কর্মকাণ্ডে, বা ওনারা আপনাকে গাড়ি দিয়েছে চলাফেরা করার জন্য, ফ্ল্যাট দিয়েছে একটা থাকার জন্য মগবাজারে, এইগুলো উগ্রপন্থী জঙ্গিবাদ এগুলো ছড়ানোর জন্যে ওরা দেয়। এই কথাটা আপনি ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে বল। আমি রাজি হইনি। এরপরে জামাত ইসলামের বিরুদ্ধে কিছু দেয় যে এইগুলো বলা লাগবে, যে জামাত একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, তারা আপনাকে দিয়ে এই কাজগুলো সারা দেশে করাচ্ছে। অথচ আমি ওই সময় তো জামাতের সাথে মানে 100 ভাগ জড়িত না, আমি সাপোর্ট করতাম এতটুকুই। আমি কোনো পদেও ছিলাম না বা তাদের রিপোর্টও রাখতাম না ওই সময় পর্যন্ত। এরপরে তো যতগুলো টর্চার করা যায়, যত রকমের, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গা ওরা বাকি রাখেন। এবং আমার আগে যাদেরকে নিয়ে গেছে তাদের তো অবস্থা আরও ভয়াবহ, নখ তুলে ফেলেছে, চামড়া তুলে ফেলেছে। এরপরে বাকি আরও ঝুলিয়ে রাখা, মানে মারধর যা আছে ওগুলো তো দেখেছি নিজের চোখে। জি, একটি অন্য ধরনের অভিজ্ঞতা আপনার জীবনে। না, এরপরে আর একটা বিষয় আছে, এখান থেকে যখন জেলে নিয়ে যায়, জেলে নিয়ে যেমন আর এক কষ্টের ভেতরে দেয়, কারণ জেলখানায় তো সবাই একসাথে থাকে প্রায়। আর আমার রেগেছে, আমার নর্মাল একটা মামলা, অথচ রেগেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, একা একা 24 ঘন্টা তালা মারা, যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথমে আমার সাথে যে মৌলানা রফিকুল ইসলাম মাদানি, ছোট হুজুর, ওইটা ছিল আমার সাথে। এরপরে মৌলানা মামুনুল হক, মৌলানা শাকাত হোসেন রাজি, হেফাজত ইসলামের বহু প্রায় 75 জন আলেম ছিল আমার সাথে। এরপরে আমারে দিয়ে দিল আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে,
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের সাথে, এরপরে মৌলানা রফিকুল ইসলাম খান, এরপরে সুইডেন আসলাম ভাই ছিল, নাম শুনেছেন মনে হয়, এরপরে তাজ ভাই ছিল, আক্তার ভাই ছিল, এরপর রাসু ভাই ছিল। এনারা সব আন্ডারওয়ার্ল্ডের লোক, বা ওই যে টপ টেরর বলে যেগুলো, এই মানুষগুলো আমাদের ওপর তলায় থাকতো।